আগুন লাগার আগে জাহাজ সৌরভের পাশ দিয়ে চলে যায় সন্দেহজনক স্পিডবোট। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ, নিরাপত্তা জোরদার। রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতের আবারও সংলাপ, নির্বাচন আয়োজন পর্যন্ত যৌক্তিক সময় দেওয়া হবে বললেন ফখরুল। বৃষ্টি ঢলে ময়মনসিংহ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি। রাজধানীর সড়কে জলাবদ্ধতা, বৃষ্টি থাকবে মধ্য অক্টোবর পর্যন্ত। ঝুঁকিতে শিল্প খাতের অর্ধেকের বেশি ঋণ, বিগত সরকারের লাগামহীন সুবিধায় বিপর্যস্ত ব্যাংক, মামলা নিষ্পত্তির তাগিদ। স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়। সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা ভায়োলেট করে করে তাদেরকে সুবিধাগুলো দিয়েছি। স্বাগত। এখন দুপুরের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলতে বাংলার সৌরভে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দুর্ঘটনার সময় একটি স্পিডবোটের সন্দেহজনক গতিবিধি ও জাহাজের সামনের অংশে একযোগে 4টি পয়েন্টে আগুন লাগার মধ্যে যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে টনকে টন অপরিশোধিত তেল অক্ষত থাকলেও মারা গেছেন একজন ক্রু। জাহাজটি বর্তমানে নিরাপদে আছে। সমুদ্রে দূষণ বা তেল ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে নৌবাহিনী ও শিপিং চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 11,155 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে নোঙর করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সৌরভ। রাত আনুমানিক 12টা। জাহাজে থাকা 42 নাবিক, ক্রু, ওয়াচম্যান সহ অনেকেই কাজ সেরে তখন ঘুমিয়ে। বিস্ফোরণের শব্দ ও জরুরি ফায়ার অ্যালার্ম শুনে আতঙ্কিত নাবিকরা উঠে ছোটাছুটি করতে থাকেন। ওই সময় জাহাজে থাকা নিরাপদ না হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপ দেন সমুদ্রে। সাউন্ড হয়েছিল আর জাহাজটা একটু কম্পন হয়েছিল, তখন আমরা একটু উঠে আসছি উপরে। ফার্স্টে ইঞ্জিন রুম চেক করছি, দেখলাম যে ঠিক ছিল। পরে উপরে আসলাম, উপরে এসে দেখলাম যে কী হয়েছে বা যেহেতু কম্পন হয়েছে। পরে বাইরে এসে দেখলাম যে বেকের উপরে আগুন জ্বলতেছে। খবর পেয়ে ছুটে আসে কোস্টগার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দরের অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী 7টি জাহাজ ও মেটাল শার্ক। 4টি দলে ভাগ হয়ে তারা উদ্ধার কাজ চালান। ফিশিং বোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ 48 জনকে জীবিত উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সাদেক নামে একজন স্টুয়ার্ড মারা যান। শিপিং কর্পোরেশনের অপর জাহাজ বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডে 3 জন নিহতের 4 দিনের মাথায় আরেকটি তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনাকে নাশকতামূলক বলেই মনে করা হচ্ছে। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলতে সৌরভে আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি। বিশেষ করে জাহাজের সম্মুখ ভাগে একযোগে 4টি পয়েন্টে আগুন লাগাটা নাশকতার ধারণাকে জোরালো করেছে। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও অগ্নি দুর্ঘটনা এবং ওই সময় একটি স্পিড বোট পাশ দিয়ে চলে যাওয়া সবকিছু মিলিয়েই এই ঘটনাকে নাশকতা বলে মনে করছে বিএসসি। 4টা পয়েন্টে কোনোভাবে হওয়ার কথা না। অগ্নি দুর্ঘটনা হলে একটা পয়েন্ট থেকে আসবে, অ্যাট এ টাইম 4টা পয়েন্ট থেকে হওয়ার কোনো সুযোগ নাই। এবং ওই সময় পাশ দিয়ে একটা স্পিড বোটে যায়, বাট আমরা ভিডিও ফুটেজ প্লাস পোর্টের যে ক্যামেরা আছে, ভিটিএস আছে, ওগুলোতে আমরা অ্যানালাইসিস করব। তবে জ্বালানি তেলে আগুন না ধরায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ। এই দুর্ঘটনায় বিপিসির জ্বালানি তেল লাইটারিং এ প্রভাব পড়বে না। দুর্ঘটনা তদন্তে বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পিছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য। এইবার আমরা অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশন আছে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। জাহাজের সম্মুখ ভাগে উপরের অংশে আগুন লাগলেও বড় ধরনের ক্ষতি হয়নি। 11,000 জ্বালানি তেল অক্ষত আছে। জাহাজটি বর্তমানে বহির্নোঙরে পাহারায় আছে। নাশকতা রোধে জ্বালানি তেলবাহী মাদার ভেসেল ওমেগা লিগাসিতেও নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনী।
বিপিসির 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহির্নোঙরে মাদার ভেসেল থেকে খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করত বাংলা সৌরভ ও জ্যোতি। গত সোমবার বাংলার জ্যোতি জাহাজে দুর্ঘটনার পর বাংলার জ্যোতি ও সৌরভ 37 বছরের দুটি জাহাজই পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তেল খালাসের এটি ছিল সৌরভের শেষ ট্রিপ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। জাহাজের আগুনের ঘটনায় সবশেষ খবর জানাতে পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শিউলি, বর্তমানে বাংলার সৌরভ জাহাজটির সবশেষ অবস্থা আপনার কাছে জানতে চাই। পাশাপাশি জানাবেন যে জাহাজে মজুদ থাকা যে তেল সেটির কি করা হবে এবং একই সঙ্গে দুটি জাহাজই অগ্নিকাণ্ডের শিকার হয় বিপিসির তেল সরবরাহে কোনো সংকট হবে কিনা। তন্ময়, বাংলার সৌরভ জাহাজটি বর্তমানে বহির্নোঙরের চার্লি পয়েন্টে নিরাপদ অবস্থায় আছে এবং জাহাজটি পাহারায় আছে নৌবাহিনীর কয়েকটি দল। এর বাইরে সকালের দিকে কিন্তু জাহাজের নাবিকরা যারা জাহাজ ছিলেন তাদেরকে আবার ওই জাহাজে নিয়ে যাওয়া হয় এবং তারা সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগুন যদিও নিভে গেছে তারপরও ভেতরে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি অবস্থায় আছে জাহাজের সার্বিক অবস্থায় সেই বিষয়গুলো পরিদর্শন করতে তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। এবং জাহাজে যে প্রায় 11,155 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ছিল যেগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য আমদানি করা। এবং তন্ময়, এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে শিপিং কর্পোরেশনের এই দুটি জাহাজ যেটি কয়েকদিন আগে 4 দিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিল বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ, এই দুটি জাহাজই বছরব্যাপী ক্রুড অয়েল যেগুলো বিপিসি আমদানি করে থাকে বহির্বিশ্ব থেকে সেগুলো তারা বহির্নোঙরে বড় জাহাজ বা মাদার ভেসেল থেকে খালাস করে। তারপর সেগুলো তারা আবার এখানে ইস্টার্ন রিফাইনারির যে পাইপলাইন আছে বা তেলের শোধনাগার আছে সেখানে সেগুলো সাপ্লাই দেওয়া হয়। এবং এই দুটি জাহাজ কিন্তু এই কাজে নিয়োজিত ছিল এবং এই জাহাজে প্রায় 11,155 মেট্রিক টন অপরিশোধিত ক্রুড অয়েল ছিল। এবং আজকে সকালে বন্দরের পাইলট বোট জাহাজটিকে নিয়ে এসে এখানে আনার কথা ছিল, তারপরে তেল খালাস করার কথা ছিল। তবে এর আগে দুর্ঘটনাটি ঘটে এবং এটি একটি নাশকতামূলক ঘটনা বলে বিপিসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ধারণা করছে বেশ কিছু ঘটনার প্রেক্ষাপটে। এবং এক্ষেত্রে কয়েকদিন আসলে যে জ্বালানি তেলগুলো এই দুটি জাহাজে ছিল সেগুলো খালাসের সময় লাগবে। এবং বহির্নোঙর আরেকটি মাদার ভেসেল, যে এই মাদার ভেসেল থেকে এই তেল লাইটারিং করে আসছিল, লাইটারিং করে এই জাহাজ দুটি এসে এই বহির্নোঙরে অবস্থান করছিল লিগেসা ওমেরা লিগাসি, সেই জাহাজে মোট 95,000 টন জ্বালানি তেল নিয়ে আসছে এবং এর মধ্যে অর্ধেক তেল ইতিমধ্যে খালাস করা হয়েছিল এই দুটি জাহাজের মাধ্যমে। তবে বাকি তেলগুলো কিন্তু এখনও রয়ে গেছে এবং শিপিং কর্পোরেশন জানিয়েছে তারা ইতিমধ্যে, যেহেতু এই দুটি জাহাজের লাইফ টাইম শেষ হয়ে গেছে এবং সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে, তাই তারা এই দুটি জাহাজ আর তেল পরিবহনের কাজে চালাবেন না। এবং সৌরভের এটি শেষ ট্রিপ ছিল, জ্যোতিতে আর কোনো তেল পরিবহন করবে না। তবে তারা একটি লাইটার জাহাজ ভাড়া করেছেন যেটির ধারণ ক্ষমতা 30,000 টন এবং সেই লাইটারের জাহাজটিতে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এতে কয়েকদিন লাগতে পারে। তবে সাময়িক সংকট না হলে দীর্ঘমেয়াদে আসলে বিপিসির যে তেল খালাসের জন্য একটি সিঙ্গেল বোরিং ডাবল প্রকল্প ছিল যেটি সাগরের তলদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে খালাস করার কথা, সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে এবং এর আগ পর্যন্ত কিন্তু এই লাইটারিংয়ের বা লাইটারেজের মাধ্যমে তেল খালাস করতে হবে। তাই এটি একটি দীর্ঘমেয়াদী সংকট। তবে আপাতত কোনো সংকট হবে না বলে দাবি করছে, তবে তেল খালাসে দেরি হতে পারে। এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। তন্ময়। অগ্নি দুর্ঘটনার শিকার বাংলার সৌরভ জাহাজের সবশেষ খবর জানাতে পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এবারে অন্য প্রসঙ্গ, রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফায় আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সঙ্গে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা 3টার দিকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসার কথা রয়েছে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সাথে। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যে 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সবশেষ গত 31 আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস।
তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, জানাবেন বিএনপি নেতারা কি আসছেন, কারা থাকছেন প্রতিনিধি দলে, এবং আজ বিএনপি জামায়াত ছাড়া অন্য কোন দল আসলে সংলাপে থাকছেন কিনা বা যোগ দিচ্ছেন কিনা? এর মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু প্রবেশ করেছে। আমরা জানি যে আজকে ঠিক দুপুর 2:30টায় কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হবে এবং প্রথমেই বিএনপিকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে, তারপরে জামাত ইসলামী সংলাপে অংশ নেবেন। একটু বলে রাখতে চাই যে আজকে সব মিলিয়ে 60টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বিএনপি, জামাত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি, এই 60টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বলা হচ্ছে যে এই 60টি দল প্রত্যেকে আধা ঘন্টা করে সময় পাবে এবং দুপুর 2:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত সংলাপ চলবে। আর এই সংলাপের মূলত যে বিষয়ে আজকের এই সংলাপটি করা হচ্ছে সেটি মূলত হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এবং এই আলোচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বিভিন্ন মতামত শুনবেন, তাদের সুপারিশগুলো শুনবেন, তাদের প্রস্তাবনাগুলো জানবেন। এটি তৃতীয় দফার সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিশেষ করে গুরুত্বের সঙ্গে আলোচনা আসবে যে আসলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সেই আলোচনাটি এখানে আসবে। কোন দলের পক্ষ থেকে কি পরিমাণ সময় বা কি পরিমাণ রোডম্যাপের প্রস্তাবনা করা হয় সেটি এখন দেখার বিষয়। তো আমরা অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো প্রবেশ করছে, প্রথমেই বিএনপি প্রবেশ করছে। বিএনপি বৈঠক করে বের হওয়ার পর আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আমার কাছে সবশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে না পারা পর্যন্ত বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। এই সুযোগটা কাজে লাগান। আমরা যেন হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতায় এসে গেছি। আসেননি। যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনারা কাজে লাগাতে পারছেন। অবনতি হয়েছে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। শেরপুরে পানিবন্দী হয়ে পড়েছেন 14 ইউনিয়নের 50,000 মানুষ। এছাড়া ময়মনসিংহের বোরাঘাট ও নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হালুয়াঘাট ও ধোবাইপাড়ার নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ময়মনসিংহের বোরাঘাট ও নিতাই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে, নষ্ট হচ্ছে আসবাবপত্র। সব মিলিয়ে ভোগান্তিতে ময়মনসিংহের হালুয়াঘাটের নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্লাবিত হয়েছে ধোবাউড়ার নিম্নাঞ্চলও। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার 32,000 মানুষ। 4টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 500-রও বেশি মানুষ। পৌর এলাকার এখনো অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সারা এলাকা জুড়ে বন্যা, কোথাও তো কোনো আশ্রয় কেন্দ্র নাই, থাকার মতো উঠার মতো জায়গা নাই। আমরা তো কিছুই বাঁচাইতে পারি নাই। অসুখে মরতাছি, খাওয়ানে মরতাছি, থাহনে মরতাছি, বাড়িঘর ডুবে আছে, সবকিছু ভিজা গেছে। একদিনের বৃষ্টিতেই বন্যা হয়েছে। এরকম বন্যা আমার মনে হয় গত 40 বছর আমরা দেখি নাই।
পানিতে তলিয়ে গেছে উপজেলা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্ভোগ বেড়েছে রোগী ও স্বজনদের। অসুবিধা রোগীদের অনেক অসুবিধা, তারপরে ডাক্তার নাই, চিকিৎসা করতেছে, চিকিৎসার লোক নাই। রাশিয়ার দিয়ে যে অবস্থা, পানি যাওয়া খুব রিস্ক আর কি। তারপর তো যাইতে হবে, কি আর করা। ডাক্তার তেমন একটা নাই, জরুরি ব্যক্তি গেলে চিকিৎসাটা করে নিয়ে এসে পড়ছি। এদিকে শেরপুরে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 14 ইউনিয়নের 50,000 মানুষ। পানিতে তলিয়ে গেছে 17,000 হেক্টর জমির ফসলি ক্ষেত। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গতকাল থেকে আজ পর্যন্ত কারোর চুলায় আগুন জ্বলেনি, শুকনো খাবারের খুব অভাব। মহারশী নদীর বাঁধ ভেঙে এই অঞ্চলের প্রায় 5 শতাধিক কৃষকের বাড়িঘর থেকে শুরু করে জমি জমা এই সম্পূর্ণ একেবারে নষ্ট হয়ে গেছে। এই ক্ষতি পোষানোর জন্য সরকার যেন দ্রুত গতিতে আমাদের কাছে এই কাজগুলো করিয়ে দেয়। বন্যার্তদের উদ্ধারে বিজিবি সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন বিজেপির ময়মনসিংহ বিভাগীয় সেক্টর কমান্ডার। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে সবচেয়ে বেশি বন্যাটা হয়েছে। ওইখানে কিন্তু আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। মহিলা, শিশু, গবাদি পশু, বৃদ্ধ মানুষ, তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি, তাদেরকে খাবার দাবার দিচ্ছি। এছাড়া বন্যা দুর্গত এলাকার জন্য 5,000 প্যাকেট খাবার প্রস্তুত আছে বলছে স্থানীয় প্রশাসন। আমরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং পানিবন্দী পরিবার থাকলে আমরা তাদের শুকনো খাবারের জন্য ব্যবস্থা করছি। গেল বুধবার রাতে শেরপুরে বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার কাজ করেন সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। তামজিদ মির্জা, এখন। প্রতিবেদনে আমরা দেখছিলাম টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ভেঙে গেছে ময়মনসিংহের বোরাঘাট ও নিতাই নদীর বাঁধ। প্লাবিত হয়েছে জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়ার নিম্নাঞ্চল। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। এটা আমরা প্রতিবেদনেও দেখছিলাম। এ নিয়ে আরও জানাতে ধোবাউড়া উপজেলা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হারুন, জানাবেন যে এখন পর্যন্ত পানিবন্দী মানুষের সংখ্যা কত এবং সেখানকার সবশেষ কী পরিস্থিতি দেখছেন? তন্ময়, বৃষ্টি এলেই ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ার মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। গত রাত থেকে কিন্তু বৃষ্টি কম ছিল, কিছুক্ষণ আগে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে এবং মানুষের মাঝে কিন্তু আবার আতঙ্ক ভর করেছে। অর্থাৎ অজানা আতঙ্কে কিন্তু আবার ভয়ের মধ্যে আছেন এই অঞ্চলের মানুষ। বিশেষ করে হালুয়াঘাট এলাকার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, হালুয়াঘাটের নিম্নাঞ্চলে কিছুটা উন্নতি হলেও হালুয়াঘাটের পৌরসভার কিন্তু এখনও মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছেন। এবং ধোবাউড়া উপজেলাতে কিন্তু ধোবাউড়ার যে উজান এলাকা যেগুলো, সেগুলোতে কিছু পানি কমছে, কিন্তু ধোবাউড়ার নিম্নাঞ্চলে কিন্তু পানি বাড়ছে। অর্থাৎ গত রাতে যে পানি ছিল তার থেকে 2 থেকে 3 ফুট পর্যন্ত বেড়েছে ধোবাউড়ার নিম্নাঞ্চলের যে এলাকাগুলোতে। এবং বন্যা কবলিত প্রায় 3-4টি ইউনিয়ন এবং 4টি ইউনিয়নের কিন্তু সবগুলো গ্রামই কিন্তু বন্যায় কবলিত হয়েছে এবং বাড়িঘর তলিয়ে গেছে, ফসলি জমি, মাছের খামার, রাস্তাঘাট সব কিছুই কিন্তু তলিয়ে গেছে। আমরা যে জায়গাটিতে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের চলাচলের যে রাস্তা, এই রাস্তাটি কিন্তু তলিয়ে গেছে এবং স্থানীয়রা কিন্তু এই রাস্তার মাঝেই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। এবং আমার সামনের যে মাছের খামার, সেই মাছের খামারের পুরো মাছ কিন্তু ভেসে গেছে এবং আশপাশের যে ধানি জমি, আমন ধান ক্ষেত সবগুলোই কিন্তু ভেসে গিয়েছে। এখন পর্যন্ত ধোবাউড়া উপজেলাতে প্রায় 15,000 মানুষ পানিবন্দী অবস্থায়, 15,000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং হালুয়াঘাট উপজেলা এখন পর্যন্ত প্রায় 25,000 পরিবার পানিবন্দী অবস্থায় আছেন বলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে 2টি উপজেলায় 10,000 মেট্রিক টন করে 20,000 মেট্রিক টন কিন্তু ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। আমরা দেখেছি যে ধোবাউড়া উপজেলায় কিছুক্ষণ আগে ময়মনসিংহের পুলিশ সুপার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। তো সব মিলিয়ে কিন্তু মানুষের মাঝে আতঙ্ক রয়েছে এবং বৃষ্টি থামলেই মানুষের মধ্যে কিছু স্বস্তি আসে এবং আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে ধোবাউড়া থেকে সর্বশেষ। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা পরিস্থিতির খবর জানাতে ধোবাউড়া উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।
কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাশাপাশি খানাখন্দে বেহাল সড়ক দুর্ভোগ আরও বাড়িয়েছে। আবহাওয়া অফিস বলছে দেশের 5 বিভাগের মধ্যে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আরও জানাচ্ছেন মেহরিন অ্যানি। শরতের এই বৃষ্টি যেন থামছেই না। অসময়ের এই বৃষ্টির কাছে জিম্মি পুরো রাজধানী। মতিঝিল, আরামবাগ, ফকিরাপুলের রাস্তায় কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান। সাপ্তাহিক ছুটির দিন হলেও কাজের তাগিদে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন অনেকেই। একদিকে বৃষ্টির কারণে গণপরিবহন কম, অন্যদিকে জলাবদ্ধতার কারণে হেঁটে যাওয়ার উপায় না থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। রিক্সা বা বাস পেতেও সমস্যা হয়, প্লাস এই যে জলাবদ্ধতা, যে কারণে আমরা চলাচলে অসুবিধা। এই জলাবদ্ধতাটা এটা তো অনেক দিনের সমস্যা। আমরা তো সরকারকে আগেও জানাইছি যে জলাবদ্ধতা নিরসনের জন্য মানুষ খুবই কষ্ট হয়। দুর্ভোগ তো চরম দুর্ভোগে আমরা ভুগছি। যে বর্তমানে যে বৃষ্টি যে অবস্থা, এই বৃষ্টির অবস্থাতে মানুষ সাধারণ যে চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আর দেখি আমরা সঠিক সময়ে সঠিক মতো আমরা অফিসিয়াল কাজে আমরা মুভমেন্ট করতে পারতেছি না। এই জলাবদ্ধতার মধ্যে রাস্তায় খানাখন্দে বেহাল সড়ক যেন মরার উপর খাড়ার খা। ফকিরাপুল মোড়ে পানির নিচে ভাঙা গর্তে পড়ে কোথাও রিক্সা, আবার কোথাও পিকআপ ভ্যান পড়ে থাকতে দেখা যায়। ফলে এই বৃষ্টিতে শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে বহুগুণ। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের দ্রুত পদক্ষেপের দাবি জনসাধারণের। থাকে ওই যে গাড়ি রিক্সা উল্টে যায়, জাম লেগে যায়, যাত্রী খুবই কম, বৃষ্টিতে কষ্ট অনেক কষ্ট সব জায়গায় পানি। আমরা মনে করেন পেশেন্টার নিলেও খুব ভয় পাই যে কই গাতায় ফেলামু, পেশেন্টারটা ভিজবো, আহত হবো, ক্ষতি হবো। ভাঙ্গা চুরে রাস্তা, ঠিক আছে, গর্ত কোন করে অর্থ পড়ে যায়, তার কোনো নিশ্চয়তা নাই। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে দেশের 5 বিভাগে মধ্য অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, কিন্তু সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে। সেটা হয়তো 12 তারিখের পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে আমাদের মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায়ের আগ মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে। অক্টোবরের 12 তারিখের পর বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি গরমও অনেকটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। শুধুমাত্র উৎপাদন শিল্পে ঋণ প্রায় 7.5 লাখ কোটি টাকার বেশি, যার অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে আর মাত্র 3% বাড়লেই 5টি ব্যাংক তাদের আমানতের অনুপাতে ঝুঁকি সংরক্ষণে ব্যর্থ হবে। এমনকি 3 শীর্ষ ঋণ গ্রহীতা অর্থ ফেরত না দিলে 16টি ব্যাংক হারাবে তাদের মূলধন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সংকট সমাধানে খেলাপি ঋণের সংজ্ঞা বদলের পাশাপাশি অমীমাংসিত মামলারও নিষ্পত্তি করে ব্যাংকে টাকা ফিরিয়ে আনতে হবে। সেলিয়া সুলতানার প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুপু, অর্থমন্ত্রী মোস্তফা কামাল চাচা আর বেনজির আহমেদ কাজিন। ব্যাংকপাড়ায় এমনটাই পরিচয় পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের। বিগত সরকারের শেষ 13 বছরে পুঁজিবাজার ও ব্যাংক খাতে তার দখলদারিত্বে পদ্মা ব্যাংকে ধস নামে। এমনকি বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের কারসাজি ও নিজের লোক বসানোর অভিযোগও রয়েছে। সালমান এফ রহমান বিএবির চেয়ারম্যান ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে সখ্যতায় ভুল বিনিয়োগ কারসাজিতেও নাম আছে তার। আছে বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের নামে অর্থ লুপাটের অভিযোগ। দুদকের হিসেবে অবৈধ সম্পদের পরিমাণ প্রায় 3000 কোটি টাকা থাকলেও আর্থিক খাতে তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ। কাজিন বেনজিরের মতো চৌধুরী নাফিস সবার চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বিগত সরকারের বেলাগাম সুবিধার সুযোগে এখন দেশ ছেড়ে পালাচ্ছেন ব্যাংকার্স আর ব্যবসায়ীরা। পালাতে গিয়েও ধরা পড়েছেন কেউ কেউ। কিন্তু অবাধ সুযোগ দিয়ে অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বা আটকানোর সুযোগ যেন বন্ধ করে রেখে গেছেন সাবেক গভর্নর। মাত্র 2% দিয়েই ইচ্ছাকৃত খেলাপি যখন পুনঃতফসিল করার সুযোগ পান, তখন গত বছর পৃষক পরিস্থিতিতে পড়ে ব্যাংক খাত। আমাদের যেহেতু দেউলিয়া আইনটি নাই, সেক্ষেত্রে ব্যাংকের হাতে তো কোনো অস্ত্র নাই। এখানে রিশিডিউলিংয়ের আইন বলে সেটা হচ্ছে 15% ডাউন পেমেন্ট দিতে হবে, আর ওইটা বলে 2% ডাউন পেমেন্ট দিয়ে বড় লোনগুলা। তো এগুলা তো তাদেরকে লিওয়ে দেওয়া। 15 সালই বলা ছিল যে এইগুলোকে আর ফার্দার আর রিশিডিউলিং করা হবে না। তারপরে তো আবার লোটাস কামাল সাহেব আসলেন, এসে আবার উনি শুরু করে দিলেন।
তো এই এবং উনি যে শুরু করেছে এটা আরও মারাত্মকভাবে খারাপ। এই কারণে সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা ভায়োলেট করে তাদেরকে সুবিধাগুলো দিয়েছি। এই ধরনের সুযোগ সুবিধাগুলোর একটা রিভিউ করানো, যে কোনো একটা ফার্মকে দিয়ে এতে করে কোনো লাভ হয়েছে কিনা, এই ধরনের যে স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়। সরকারের আস্থাভাজনদের নিয়ন্ত্রণের সুযোগে 2023 সালের সেপ্টেম্বরে দেশের 61টি ব্যাংকের মধ্যে পৃষক পরিস্থিতিতে দেশের 10টি ব্যাংক ন্যূনতম CRAR রাখতে পারেনি। বছর শেষে অভিঘাত পর্যালোচনায় আসে মাত্র 3 গ্রহীতার কাছে আটকে আছে 10 ব্যাংকের মূলধন। যা ফেরাতে না পারলে 10% হারে ব্যাংকগুলো ন্যূনতম ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বা CRAR সংরক্ষণ করতে ব্যর্থ হবে। এখন শিল্প খাতে খেলাপি ঋণে আটকে আছে 54.32% বেশি অর্থ। এরপরেই আছে পোশাক খাত। সাবেক ব্যাংকাররা বলছেন, ঋণ খেলাপিদের এমন সুযোগ বন্ধ না হলে হুমকিতে পড়বে ব্যাংক। এছাড়া পাওয়া যাবে না ব্যাংক খাতের মূল চিত্র। লোন রিশিডিউলিং ক্যানট চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ দ্য লোন। আপনি শুধুমাত্র ক্লাসিফাইড লোন অতটুকু দেখলে তো হবে না। আপনি রিশিডিউলিং করতেছেন, আপনি রাইট অফ করতেছেন, এইগুলো এবং যেগুলো আবার নিয়মের বাইরে, আমরা যদি নিয়ম ধরি তাহলে তো আরও খারাপ অবস্থা হবে। এদিকে যে খেলাপি ঋণ রয়েছে তা আর মাত্র 3% বাড়লে 5টি ব্যাংক তাদের CRAR রাখতে ব্যর্থ হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তনের সাথে সাথে আদালতে আটকে থাকা অমীমাংসিত মামলার নিষ্পত্তি করে ব্যাংকে টাকা ফেরানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টকে নিয়ে ব্যাংকগুলোকে বলা উচিত নির্দিষ্ট ব্যাংকগুলোকে অবিলম্বে অর্থঋণ আদালতে কেস করার জন্য। দ্বিতীয় হচ্ছে, অর্থঋণ আদালত কেস করলে লাভ হবে না, সাথে সাথে ওই সমস্ত দুষ্ট ঋণ গ্রহীতারা, খেলাপি ঋণ গ্রহীতারা, তারা হাইকোর্টে চলে যাবে। ডিসেম্বর শেষে দেশে ব্যাংকিং খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 4.87 লাখ কোটি টাকা। 2022 সালে যা ছিল 3.78 লাখ কোটি টাকা। আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্য বইয়ের সংস্কার করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, আরও সংস্কার করতে হবে। রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি আরও বলেন, সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2021-এর শিক্ষাক্রম নিয়ে বিতর্ক শুরু থেকেই, তবু বিগত সরকারের 2 শিক্ষামন্ত্রী এটি বাস্তবায়নে ছিলেন অনড়। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের 7টি শ্রেণীতে সেই শিক্ষাক্রমের পাঠ্য বই পড়ানো হচ্ছে। এর মধ্যে পট পরিবর্তন, আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন, অন্তর্বর্তী সরকার নেয় রাষ্ট্র সংস্কারের দায়িত্ব। সেই ঢেউ লাগে শিক্ষা খাতেও। শিক্ষার সীমাহীন দুর্নীতি আর বৈষম্যকে দূর করতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে যেই পাঠ্যক্রম নিয়ে ছিল সবচেয়ে বেশি বিতর্ক, সেটি পরিমার্জনে সবার আগে হাত দেয় সরকার। এ অবস্থায় শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে বর্তমানে শিক্ষার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER এর এই অধ্যাপক। তিনি বলেন, অনেক শিক্ষক নিজেই কারিকুলাম বোঝেন না, বুঝতে চেষ্টাও করেন না। সেটা থেকে যেমন বের হতে হবে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য বৈষম্য ও নিপীড়নমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষকদের একটা বড় প্রবলেম হচ্ছে, আমরা অনেক সময় কারিকুলাম নিজে বুঝি না। আমাদের অনেক রিসার্চে বেরিয়ে আছে, শিক্ষকরা কারিকুলামের মূল যে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা না বোঝে সেই কারিকুলাম বাস্তবায়ন করতেছে। এবং পৃথিবীর এমন দেশ কম খুঁজে পাওয়া যাবে যেখানে প্রি সার্ভিস এডুকেশন নাই, কিন্তু আমাদের বাংলাদেশে এটা দিনের পর দিন চলে আসছে। আমার মনে হয় এটা বন্ধ করার এখনই যুক্তিক সময়। শিক্ষকদের বেতন কাঠামো সহ অন্যান্য বৈষম্য নিয়ে শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। সরকার সেটা নিয়ে কাজ করছে। শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের মূল কারণ বলে মনে করেন তিনি। চিন্তা করি, মানসম্মত মৌলিক শিক্ষার যে অধিকার, সেখানে যদি বৈষম্য থাকে তাহলে এটা বংশানুক্রমে সেই বৈষম্য চলতে থাকে। আগের কালে জমিদার এবং ভূস্বামী এদের বংশানুক্রমে বৈষম্য, ধনী হতে বলে বৈষম্য তৈরি হতো। এখন কিন্তু শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের সবচেয়ে বড় কারণ। আগামী শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে 2-3 সপ্তাহের মধ্যেই পাঠ্য বইয়ের সংস্কার করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এটির আরও সংস্কার প্রয়োজন আছে এবং পরে আরও সংস্কার করা হবে। বলেন, ছাত্র আন্দোলনের পর পাঠ্য বইয়ে নতুন ইতিহাসের পর্বগুলোও স্থান পাওয়া প্রয়োজন। দেশের উপযোগী জাতীয় শিক্ষানীতি তো দূরের কথা,
আমরা অন্তর্বর্তী সরকারে এসে স্কুলের শিক্ষাক্রম নিয়েই একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্কুলের পাঠ্য বইগুলোতে নতুন দেশ গড়ার একটা প্রত্যয় প্রতিফলিত হওয়া তো অবশ্যই দরকার। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন দক্ষ মানব সম্পদ তৈরি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মার্কিন মুলুকে ভোটের হাওয়া, নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। The opinion of the chair, the ayes have it, and the matter is laid upon the table. I said, I think he's got that one wrong. Isn't that what you're supposed to hit? I mean, it's the biggest risk we have. On behalf of everyone whose story could only be written in the greatest nation on earth. প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর কিউ.এম. বদরুজ্জোয়া চৌধুরী মারা গেছেন। একাধিকবারের সংসদ সদস্য, মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী বি চৌধুরীর রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্যময়। তার বিদায়ে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব সহ রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা। রকিবুর রাহাতের প্রতিবেদন। তৎকালীন পূর্ব পাকিস্তানের নামকরা রাজনীতিবিদ ও যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সন্তান কিউ.এম. বদরুজ্জোয়া চৌধুরী বেছে নেন চিকিৎসা পেশা। প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খ্যাতিমান এই চিকিৎসককে রাজনীতিতে যুক্ত করেন ১৯৭৮ সালে। নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব। ধানের শীষ প্রতীক নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন বদরুজ্জোয়া চৌধুরী। পরবর্তীতে ২০০১ সালের ১৪ নভেম্বর তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বিএনপির সাথে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০০৪ সালের ৮ই মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। কোন দলের রাষ্ট্রপতি না, কোন একটা গোষ্ঠীর রাষ্ট্রপতি না, জনগণের রাষ্ট্রপতি। এই দৃষ্টান্ত উনি সৃষ্টি করেছেন। জনগণকে যেভাবে ভালোবাসতেন, জনগণের কথা চিন্তা করতেন, উনি একটা সত্যিকার অর্থে জনদরদী মানুষ ছিলেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গেল ২রা অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মডেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৩টা১৫ নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। উত্তরায় প্রথম জানাজা এবং বারিধারায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার তাকে নিয়ে যাওয়া হবে নিজ জেলা মুন্সিগঞ্জে। দাফন করা হবে সেখানকার পারিবারিক কবরস্থানে। হার্ট ফেলিয়ার একটা অ্যাগ্রিগেট করেছিল, সেখান থেকে বাইল্যাটারাল পালমোনারি এডিমা ছিল, লাংসের দুই দিকে পানি ছিল এবং ওনার চিকিৎসা দেওয়ার ব্যাপারেও ডাক্তারদেরকে অনেক সতর্ক থাকতে হয়েছে, কেননা ওনার কিছু রেস্ট্রিকশন ছিল। শেষ 1 ঘন্টা তো আসলে সবার কোলের উপরই ছিলেন, সেখান থেকে উনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। ৩টা১২ রাত ৩টা১২। অন্তর্বর্তী সরকারের এই সময়ে প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ বদরুজ্জোয়া চৌধুরীর শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য করেন তার প্রতিষ্ঠিত দল বিকল্পধারা বাংলাদেশের নেতাকর্মীরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এরই মধ্যে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইস্যুর প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। ইসরায়েলকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভোটারদের মন জয়ের কৌশল হিসেবে আরব আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কামালা হ্যারিস। নাফি আরমান মননের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দ্বিতীয় বর্ষে পদার্পণের দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল যুদ্ধ। ইতোমধ্যে গাজা থেকে যুদ্ধ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী লেবাননে। শঙ্কা রয়েছে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধে জড়াতে পারে ইরানও। মধ্যপ্রাচ্যের এই উত্তাপ ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালানো উচিত ইসরায়েলের।
তেল আবিব এমন পদক্ষেপ নেবে বলে নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সভায় আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলা না করতে বাইডেনের আহ্বানের কড়া সমালোচনাও করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। We have to be totally prepared. We have to be absolutely prepared. But when they asked him that question, the answer should have been hit the nuclear first and worry about the rest later. And that's what they should. That's what if they're going to do it. অভিবাসীর ঢল আটকাতে বাইডেন প্রশাসন শক্ত পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ ট্রাম্পের। জানান, বর্তমান সরকার অভিবাসীদের পেছনে ব্যয় করছে বিলিয়ন ডলার। অন্যদিকে দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে 13,000-এর বেশি হত্যাকারী। And they're missing $1 billion that they gave to migrants coming into our country. Some of them are murderers, some of them are drug dealers, some of them, many of them. 13,099 murderers came into our country during their 3.5, and we're missing $1 billion they gave them to the migrants that came in. যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে বাইডেন প্রশাসনের ব্যর্থতা ক্ষুব্ধ করে তুলেছে মার্কিন মুসলিমদের। তাই নির্বাচনের আগে ভোটারদের মন জয়ের কৌশল হিসেবে আরব আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কামালা হ্যারিস। মিশিগানে আধা ঘন্টার বৈঠকে আলোচনা করা হয় যুদ্ধবন্ধের কৌশল নিয়ে। এরপর অঙ্গরাজ্যের ফ্লিন্টে এক জনসভায় অংশ নেন কামালা। এ সময় ডেমোক্রেট প্রার্থী অভিযোগ করেন, ট্রাম্পের শাসনামলে শিল্প খাত থেকে চাকরি হারিয়েছেন প্রায় 2 লাখ কর্মী। তাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অভিযুক্ত করেন কামালা। Donald Trump makes big promises and he always fails to deliver. He said he was the only one who could bring back America's manufacturing jobs. Remember that? And then America lost nearly 200,000 manufacturing jobs when he was president. স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলেও হেরে গেলে ট্রাম্প এর ফল নাও মেনে নিতে পারেন। হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন জো বাইডেন। হেরে গেলে ফল মেনে নেওয়া হবে কিনা, সম্প্রতি এমন প্রশ্ন ট্রাম্পের রানিং মেট এড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। The things that Trump has said and the things that he said last time out when he didn't like the outcome of the election were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So I'm concerned about what they're going to do. আগামী সপ্তাহে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় কামালার সঙ্গে অংশ নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নাফি আরমান মনন। শেষ করছি এখন দুপুর, শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আগুন লাগার আগে জাহাজ সৌরভের পাশ দিয়ে চলে যায় সন্দেহজনক স্পিডবোট, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। যমুনায় বিএনপির 6 সদস্যের দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ চলছে, 3টায় জামায়াতের সঙ্গে বৈঠক। বৃষ্টি ঢলে ময়মনসিংহ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, রাজধানীর সড়কে জলাবদ্ধতা, বৃষ্টি থাকবে মধ্য অক্টোবর পর্যন্ত। এবং ঝুঁকিতে শিল্প খাতের অর্ধেকের বেশি ঋণ, বিগত সরকারের লাগামহীন সুবিধায় বিপর্যস্ত ব্যাংক, মামলা নিষ্পত্তির তাগিদ। স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়। সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা ভায়োলেট করে করে তাদেরকে সুবিধাগুলো দিয়েছি। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।